বর্ষার রান্নাঘরে আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটি তবে নিরামিষ না, রেসিপিটি হলো একটি আমিষ রেসিপি। গোলবাড়ির কষা চিকেন সবাই খুব পরিচিত কম বেশি। তো চলো গোলবাড়ির কষা চিকেন তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমেই এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর তেজপাতা। এবার সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভালোভাবে রোস্ট করে নেব। তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর এখানে দেখো আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস দুটোই আছে। তো এই চিকেনের মধ্যে আমি একটা লেবুর টুকরো নিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে আঁশটে গন্ধ না থাকে। তারপরে এই চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমি কিছু মশলা মাখিয়ে নেব। দেখো এখানে নুন, হলুদ, তেল আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, গোলবাড়ির বিখ্যাত এই কষা মাংস খেতে কে না পছন্দ করো বলো তো? কম বেশি সকলেই পছন্দ করো, তাই নয় কি? তো চলো আজকে গোলবাড়ির কষা মাংস যদি আমি বাড়িতেই তৈরি করে নিই তাহলে কেমন লাগে। তো এই গোলবাড়ির কষা মাংস তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না। তারপরে দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। একটু বেশিই তেলটা দিতে হবে এই রান্নাটা করার জন্য। তারপরে আমি এখানে একটু বেরেস্তা তৈরি করে নেব। এর জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে খুব জিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে ছাঁকা তেলে এই বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আর হাই হিটে দেবে বেরেস্তা তৈরি করার জন্য। দেখো লালচে লালচে হয়ে গেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। তো এবার আমি তুলে নেব বেরেস্তাটা, আর এই বেরেস্তার একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে আমি কিন্তু এই তেলটার মধ্যেই রান্না করব। আর এই তেলের মধ্যেই দেখো দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। প্রথমে চিনি দিলে রান্নার একটা সুন্দর কালার আসে। তো চিনিটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি তেলের সাথে একটু লালচে লালচে করে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে এই আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে সুন্দর একটা মশলা তৈরি করে নিতে হবে, আর একটু ভালোভাবে কষিয়ে নেবে। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা এই সময় দিলে সুন্দর একটা কালার আসে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখনও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখো আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। দেখো 2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। ব্যাস, এবারও আবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ লঙ্কা গুঁড়ো। এটা লাল লঙ্কা গুঁড়ো, মানে ঝাল যে লঙ্কা গুঁড়োটা সেটাই। তারপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত রান্নাটা ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিয়ে দেখো আমি দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে না। এরপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর দেখো মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে, কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এখানে দইটা দেওয়ার কারণে তেলটা এত সুন্দর বেরিয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেব বেরেস্তার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই বেরেস্তার পেস্টটা। দেখো এখানে বেরেস্তার পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ভালোভাবে না বেরিয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপরে কিন্তু আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, সেই চিকেনগুলোকে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে আরও ভালোভাবে সমস্ত মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে কষাতে থাকবো। এই সময় যাতে চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দর চিকেনের সাথে মিশে যাবে। আর এই রান্নাটা কিন্তু খুব সহজ একটা রান্না, তোমরা একবার বাড়িতে করতেই পারো। দেখো কত সুন্দর চিকেনটা থেকে তেল বেরিয়ে গেছে। দেখো মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে আমি নেড়ে দিচ্ছি, কেননা যেহেতু আদা দেওয়া আছে, তো আদা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা তলায় লেগে যেতে পারে। যার জন্য আমি কিন্তু এখানে একটু একটু করে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে আবার ঢাকা খুলে খুলে রান্না করছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। এই চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দেখো একটা জিনিস তৈরি করে নেব, যেটা এই গোলবাড়ি রান্নার স্পেশাল। আমি এখানে দেখো এইখানে হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ চা। তোমরা ভাবছো তো যে চা কেন করছি? এই গোলবাড়ির কষা মাংসের স্পেশাল উপকরণ হচ্ছে চা। চা কিন্তু দিতে হবে এই চায়ের লিকারটা। আর চায়ের লিকার দিলে তোমরা ভাবছো তেঁতো হয়ে যাবে, কখনোই তেঁতো হবে না। খুব সুন্দর একটা স্মেল আসবে চায়ে।
আর এই চাটা কিন্তু দিতেই হয়, তবেই কিন্তু গোলবাড়ির কষা মাংস হয়। তবে আমরা মটন কষা খাই, এটা আমি করছি চিকেন কষা। দেখো তারপরে আমি যে ড্রাই রোস্ট করে মশলাগুলোকে রেখে দিয়েছিলাম পেস্ট করে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো মশলার পেস্টটা দিয়ে আমি আরও ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে এসেছে। আচ্ছা, তোমরা কিন্তু এই একই রকম পদ্ধতিতে মটন কষাও করতে পারো, এই সেম উপকরণই তোমাদের মটন কষাতে লাগবে। তো দেখো কত সুন্দর চিকেনটা কষানো হয়ে গেছে, আর প্রায় শেষের দিকে চিকেনটা। এরপরে আমি কিন্তু যে চায়ের লিকারটা করে রেখেছিলাম, ওই 1 কাপ চাটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি হাফ কাপেরও কম তৈরি করে নিয়েছি। দেখো আর কত সুন্দর লিকারটা বেরিয়েছে। এই দেখো এই কাপটার কতটা নিচে হয়ে গেছে চাটা। তো ওই চায়ের লিকারটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের গোলবাড়ির কষা মাংস কিন্তু রেডি হয়ে যাবে। দেখো প্রায় ফুটে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। হ্যাঁ, এরপরে আমি কিন্তু দিয়ে দেব একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গোলবাড়ির কষা মাংস। আর তোমরা কে কে এরকম করে গোলবাড়ির কষা মাংস খেয়েছো, প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ফেসবুক থেকে যদি তোমরা আমার রান্নাটি দেখে থাকো তাহলে আমার পাশে থেকো, আমাকে একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।